হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুভেনাইল গুরুকুল। তো ক্রিসমাস টু ফুল মার্কস সিরিজের ম্যাথামেটিক্সের লাস্ট এপিসোডে আমি তোমাদের ম্যাথস ভাইয়া তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আলটিমেট টাইম ম্যানেজমেন্ট ফর্মুলা ফর বোর্ডস। ঠিক আছে, তো এই টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা আমাদের জন্য এক্সামের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বলতে পারবো, কারণ তোমার আশা করি প্রিপারেশন খুব ভালো হয়ে গেছে। আর ক্রিসমাস টু ফুল মার্কস যে সিরিজটা, সেটা তোমরা যদি ভালো করে দেখে থাকো, রিভিশনও অলমোস্ট তোমাদের জন্য খুব হয়ে গেছে ওয়ান টাইম। ঠিক আছে, কিন্তু এই যে টাইম ম্যানেজমেন্টটা, সেটা কিন্তু যখন তুমি এক্সাম যাচ্ছ, তোমার যে 3 আওয়ার যে এক্সাম, সেটার মধ্যে কিভাবে তুমি ম্যানেজ করবে, ওভারঅল যে সিচুয়েশনটা কিভাবে তুমি হ্যান্ডেল করবে, সেটা যাতে কোনো খামতি না থাকে, তার জন্যই নিয়ে চলে এসেছি এই ভিডিওটা। ঠিক আছে, তো টাইম ম্যানেজমেন্ট, হোয়াট ইজ ইম্পর্টেন্ট, হোয়াই স্ট্র্যাটেজি ম্যাটার্স। আমাদের যে এই যে একটা স্ট্র্যাটেজি যে লাগবে এক্সামের জন্য, সেটা কেন ম্যাটার্স করে। তো দেখো, এখানে মেইনলি হচ্ছে কি, আমরা অনেক সময় ভাবি যে আমাদের আনসারটা যখন আমাদের দুটো কোশ্চেন, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বেসিক্যালি দুজনে যখন আনসারটা আমি করছি, আলটিমেট লাস্টে আনসার লিখে দিয়েছি, তা আনসারটা দুজনের সাথে সেম হয়ে গেল, তখন দেখবে যে অনেক সময় দেখতে পাই যে আমার বন্ধু মার্কসটা পেয়ে গেছে ফুল মার্কস, কিন্তু আমি পাইনি। কেন হচ্ছে ব্যাপারটা? ঠিক আছে, ও আনসার এসেছে যেটা, আমারও সেম আনসার এসেছে, কিন্তু কেন আমাদের সেম মার্কস আসেনি? কারণ হচ্ছে কি, সেম আনসার আর সেম মার্কস সবসময় কি হয়, শুধু আনসার সেম থাকলে তুমি সেম মার্কস পাবে না। কারণ সিবিএসসির যে প্রোটোকল আছে, সেটা ম্যাটার করছে তোমাদের স্টেপগুলো, তুমি কি কোন কোন স্টেপগুলো লিখছো। প্রত্যেকটা কোশ্চেনের আনসারে স্টেপ ম্যাটার্স করছে, এক্সেপ্ট দ্য এমসিকিউজ। ঠিক আছে, কত স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ মার্কস ডিস্ট্রিবিউশনটা প্রোভাইড করে দেয় কিভাবে আনসারটা মার্কসগুলো দিতে হবে। ঠিক আছে, সেজন্য স্টেপস গুলো খুব বেশি ম্যাটার করছে, কারণ বোর্ড চেকিং ইজ মেথড বেস। কোন মেথডে তুমি করছো তার উপরে বেস করে তোমাদের বোর্ডসের চেকিং হয়। সেজন্য যখন তুমি কোশ্চেনের আনসার করবে, পুরো স্টেপ বাই স্টেপ করবে, কোনো স্টেপ জাম দেবে না। ঠিক আছে, সেটা ম্যাটার করছে, নাহলে কিন্তু তুমি মার্কস দেখবে তুমি পাচ্ছ না ফুল মার্কস। ঠিক আছে, সেটা বোর্ড চেকিং ইজ মেথড বেস, দ্য নিড স্ট্রাকচার বুস্ট কনফিডেন্স অফ এক্সামিনেশন। এবার তুমি যে আনসার শিটটা কিভাবে রিপ্রেজেন্ট করছো এক্সামিনের কাছে, তাহলে ফর এ গুড স্টুডেন্ট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি কত পরিষ্কার করে সুন্দর করে রিপ্রেজেন্ট করছো, সেটা এক্সামিনারের যে কি মাইন্ডসেটে কি এফেক্ট করছে, সেটা কিন্তু খুব ম্যাটার করছে এখানে। স্মার্ট কোশ্চেন সিলেকশন সেভস টাইমস, কারণ আমাদের কিছু কিছু কোশ্চেন দেখবে অর আসছে, বা তুমি কিভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে কোশ্চেন সিলেক্ট করে কোনটার আনসার কখন লিখছো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার টাইমের জন্য। কারণ টাইমের যে ঘড়ি কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরে চলছে, সেই টাইমের মধ্যে তোমার আনসার পেপার লিখে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, সেজন্য কিভাবে কোশ্চেন সিলেক্ট করবে সেটা খুবই ইম্পর্টেন্ট। দেন চলো, বিফোর দ্য এক্সাম প্রিপারেশন স্ট্র্যাটেজি। তাহলে এক্সামের আগে আর তো মাত্র কয়েকটা দিন বাকি, এই কয়েকটা দিনে তুমি সরি এই কয়েকটা দিন তুমি কিভাবে প্রিপারেশন করবে, রিভিশনটা কিভাবে দেবে। তো সে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে এনসিইআরটি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এনসিইআরটি সবগুলো কোশ্চেন, সবগুলো আনসার, সবগুলো এক্সাম্পলস ভেরি ইম্পর্টেন্ট। সেজন্য তুমি কি করবে, এনসিইআরটি কে লাইন বাই লাইন তুমি ফলো করবে, অল এক্সাম্পলস, অল ফর্মুলাস, অল এক্সারসাইজ ইউ হ্যাভ টু ফলো। ঠিক আছে, তারপর প্র্যাকটিস রাইটিং ফুল সলিউশনস, নট জাস্ট মেন্টাল ম্যাথ। কারণ এবার বলবে আমাদের মাথায় অনেক কিছু আসে, আমি তো পারি সবগুলো আনসার, অলরেডি এটা আনসার জানি এইভাবে, এটা আনসার জানি এইভাবে, এটা করার আর করতে হবে না, হয়ে যাবে, আনসার তো আমি মেন্টালি করে নিয়েছি। তো এটা কখনোই ভাববে না, অবশ্যই আবার প্র্যাকটিস করবে ফুল আনসার লেখাটা, ফুল কিভাবে সলিউশনটা লিখবে সেটা আবার তোমরা প্র্যাকটিস করবে, কারণ এক্সাম হলে যাতে আমাদের সমস্যা না হয়। অনেক সময় যখন বিকজ অফ লেক অফ প্র্যাকটিস আমি এক্সাম হলে গিয়ে অনেক সময় সমস্যা হয়ে যায়, আনসার লিখতে গিয়ে আমার স্টেপগুলো মিস হয়ে যায়, স্কিপ করে নিই, বা অর্ধেক লিখে আমি মাঝখানে স্টেপগুলো ভুলে যাই। সেই জন্য অবশ্যই তুমি ফুল আনসার প্র্যাকটিস করবে, ফুল সলিউশন প্র্যাকটিস করবে। দেন পিওয়াই কিউ গুলো সলভ করবে, আবার যদি সলভ না করে থাকো পিওয়াই গুলো দিয়ে যাও, স্যাম্পল পেপার গুলো সলভ করো, প্লাস মক টেস্ট অবশ্যই দিবে, ভেরি ইম্পর্টেন্ট মক টেস্ট দাও, যাতে করে তোমার এক্সাম হলের যে এক্সাম ফিয়ারটা যাবে, টাইম ম্যানেজমেন্টটা যাতে তোমাদের অসুবিধা না হয়। যে মক টেস্ট দিলে তুমি বুঝতে পারবে তুমি ওভারঅল প্রিপারেশন কিরকম হয়েছে, উইদিন টাইম কোশ্চেন পেপার আনসার করতে পারছো কিনা। আর অবশ্যই খেয়াল রাখবে যাতে আমি যে 3 আওয়ার্স যদি হয়, 3 আওয়ার্স কখনোই লাগাবে না, আমি লাস্টের 15 to 20 মিনিট শুধু রিচেক করার জন্য, রিভিশন দেওয়ার জন্য আনসার পেপার, যাতে আমার অত তাড়াতাড়ি, অর্থাৎ
উইদিন 2 hours 40 or 45 minutes মধ্যে যাতে আমার পেপার লেখা কমপ্লিট করতে পারি, তার জন্য মক টেস্ট অবশ্যই দরকার। ঠিক আছে, আর অবশ্যই রিভাইজ ফ্রম জুভেনাইল গুরুকুলস ক্রিসমাস টু ফুল মার্কস সিরিজ। ক্রিসমাস টু ফুল মার্কস সিরিজের ভিডিওগুলো দেখে তুমি রিভাইজ দিয়ে দাও। ওগুলোকে মোটামুটি ওভারঅল যে টপিকগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করে নিয়েছি, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট স্পেশালিস্ট দিয়ে। ঠিক আছে, তো এগুলো যদি দেখে না থাকো তাহলে আবার এখান থেকে রিভিশন দাও। দেন ফর্মুলা, থিওরেমস, স্পেশাল যে আইডেন্টিটিস গুলো আছে এগুলো অবশ্যই আবার একটা মুখস্থ করে আবার একবার রিভিশন দিয়ে দাও, যে মনে পড়ছে কিনা। অটোমেটিকলি যখন আমরা একটা অঙ্ক দেখছি, আর এই অঙ্কটা তো আমাদের এই ফর্মুলা দিয়ে হয়েছে, ফর্মুলাটা তাড়াতাড়ি রিক্যাপ করে নাও, যে মনে আসছে কিনা ফর্মুলাটা না দেখে। ঠিক আছে, দেন প্র্যাকটিস কেস স্টাডি এন্ড কম্পিটেন্সি বেসড কোশ্চেন। এবার আমরা অনেক সময় কি করি, কেস স্টাডি গুলো প্র্যাকটিস করি না, ভুল করবে না। অবশ্যই কেস স্টাডি গুলো আবার একটু প্র্যাকটিস করে নেবে ফটাফট করে, প্রিভিয়াস ইয়ারের পেপার এন্ড কি বলি স্যাম্পল পেপার থেকে। ঠিক আছে, প্র্যাকটিস কেস স্টাডি, দেন রিভাইজ গ্রাফস এন্ড প্রুফস। এই যে প্রুফ গুলো আছে, ডিফারেন্ট মিড পয়েন্ট থিওরেমের প্রুফ বলো, বা জিওমেট্রি সার্কেলস এর যে প্রুফ গুলো আছে, বা এই যে √2 + √3 রেশনাল নাম্বারস, এই যে প্রুফ গুলো আছে এগুলো আবার একটু প্র্যাকটিস করে নাও। তার সাথে একটু রিভিশন দিয়ে দাও, গ্রাফ গুলো রিভিশন দিয়ে দাও। কিসের গ্রাফ আছে, লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস এর যে গ্রাফ গুলো আছে, আরেকবার রিভিশন দিয়ে দাও এগুলো। ঠিক আছে, সেটা হচ্ছে কি তোমাদের এক্সামের বিফোর এই যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিনে তোমরা কি করো নিও। ঠিক আছে, এনসিইআরটি দিয়ে লাইন বাই লাইন যাও। ঠিক আছে, এবার যে এক্সাম প্যাটার্নটা আছে আমাদের, তো অবশ্যই এটা আমরা ফার্স্ট ভিডিওতে আমরা বলে দিয়েছি যে আমাদের এমসিকিউ আছে, ভিএসএ আছে, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন 2 মার্কসের, দেন শর্ট আনসার টাইপ কোশ্চেন সেটা হচ্ছে 3 মার্কসের, তারপর আছে আমাদের লং আনসার টাইপ কোশ্চেন 5 মার্কস, এন্ড লাস্টে আছে সিবিকিউ কেস বেসড কোশ্চেন, সেটা আছে 4 মার্কস। ঠিক আছে, তো বেসিক্যালি এমসিকিউ গুলো যেগুলো আছে, এমসিকিউ গুলো কিন্তু ফুললি এনসিইআরটি যে লজিক গুলো থেকে অনেক সময় চলে আসে, আর ছোট ছোট সবগুলো চ্যাপ্টারের কনসেপ্ট বেস আসে। ঠিক আছে, কনসেপ্ট থেকে ছোট ছোট কনসেপ্ট থেকে এমসিকিউজ আসছে। দেন ভিএসএ 2 মার্কসের কোশ্চেন ডিরেক্টলি ফর্মুলা আর অ্যাপ্লিকেশন। 2 মার্কসের কোশ্চেন ম্যাক্সিমাম টাইম ডিরেক্ট ফর্মুলা চলে আসে, আর না হলে ফর্মুলার অ্যাপ্লিকেশন চলে আসে। খুব একটা বেশি আমাদের ভাবতে হয় না, একটা দুটো ঠিক আছে ভাবতে হয়। দেন শর্ট আনসার টাইপ কোশ্চেন আসছে মেথড আর স্টেপস এর উপরে। ইয়েস, শর্ট আনসার 3 মার্কসের মধ্যে কিন্তু স্টেপ খুব ম্যাটার করে। ঠিক আছে, কোন মেথডটা অ্যাপ্লাই করছো, কোন স্টেপ গুলো ফলো করছো অবশ্যই ম্যাটার করছে। সেজন্য স্টেপ জাম্প দেওয়া চলবে না, শুধু আনসার লিখে দিলে তুমি কিন্তু মার্কস পাবে না, এটা এমসিকিউ দিয়ে পেয়ে যাবে। ঠিক আছে, আর লং আনসার টাইপ কোশ্চেন কি আছে, এখানে কিন্তু প্রপার স্ট্রাকচার লাগবে, আর প্রপার রিজনিং বেস কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনস, যে থিওরি গুলো শিখছো, যে ফর্মুলা গুলো শিখেছো, এগুলো কিভাবে অ্যাপ্লাই করবো সেটার উপরে বেস করে কিন্তু আমাদের লং আনসার টাইপ কোশ্চেন আসবে। ঠিক আছে, তো সেজন্য আমাদের প্রপার স্ট্রাকচার আনসার গুলো লিখতে হবে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, এন্ড দেন কি আসছে আমাদের কেস স্টাডি কোশ্চেন যেটা আসছে, সেটা তো অবশ্যই লজিক দিয়ে কোশ্চেন আসবে। আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি প্রত্যেকটা টপিকের কেস বেস স্টাডি। তা আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে লজিক অ্যাপ্লাই করছি, বা কিভাবে ডাটাগুলো ইউজ করে আমরা ইন্টারপ্রিট করতে পারছি রেজাল্টটা। ঠিক আছে, আর ইয়েস, যে ইন্টারনাল চয়েস প্রত্যেকটা যে গ্রুপে আছে, ইন্টারনাল চয়েস গুলো অর আছে, এগুলো কিন্তু কিভাবে তুমি কোনটা চুজ করছো এটার উপর কিন্তু অনেক সময় ডিপেন্ড করছে তুমি কতটা তাড়াতাড়ি পেপার কমপ্লিট করতে পারবে, বা কতটা ইজিলি পেপার কমপ্লিট করতে পারবে। সেটা কিন্তু তুমি খুব এটা কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক উইপন। কারণ এটা থেকে তুমি অনেক সময় কি আছে দেখো, দুটো কোশ্চেন তুমি দুটোই পারছো, কিন্তু দেখবে একটা কোশ্চেনের মধ্যে হয়তো দুটো পার্ট দিয়ে আছে, সেটা খুব ইজিলি তুমি পেরে যাবে। দুটো পার্ট ওয়াইজ যখন দিয়ে যায় না, তখন আনসারটা খুব ইজিলি আমি করতে পারি, দুটো আলাদা আলাদা কোশ্চেন হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় একটা কোশ্চেন বড় লেংথের হয়ে যায়, আর একটা কোশ্চেন লেংথ একটু কম হয়ে যায়। তো তখন তুমি যদি পারো দুটো, বুঝতে পারো যে কোনটা ছোট হবে, সেটা তুমি যদি করে নাও তাহলে তোমার টাইম বেঁচে যাচ্ছে। ঠিক আছে, তো সেজন্য কোনটা আনসার করতে পারবে সেটা আগে একটু চুজ করে নেবে। ঠিক আছে, সো দেন আছে কি রিডিং টাইম। ইয়েস, তো তোমাদের সবসময় খেয়াল রাখবে যে রিডিং টাইম তুমি যখন কোশ্চেন পেপার দেবে, তোমার এক্সাম শুরু হওয়ার 15 মিনিটস আগে কিন্তু তোমাকে কোশ্চেন পেপার দিয়ে দেবে। ঠিক আছে, এই 15 মিনিটস হচ্ছে তোমার রিডিং টাইম। কোশ্চেনটা ভালো করে রিড আউট করে নেবে, একদম A to Z পুরো কোশ্চেনটা ভালো করে পড়ে নেবে। পড়ে তারপর কি করছো, কোনটা ইজি, কোনটা মোটামুটি পারবে, আর কোনটা একটু টাফ ভাবতে হচ্ছে, সেটা তুমি আগে থেকে একটু আইডেন্টিফাই করে নাও। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আসল স্ট্র্যাটেজি। আর 15 মিনিটস টাইমে কোশ্চেনটা পড়ে কোনটা প্রথমে কি করবে বলেছি, ইজি কোনটা দেখেই দেখো আনসারটা কিভাবে বলতে পারছো, এন্ড কোনটা মডারেট মোটামুটি বলতে পারছি এটা হতে পারে করে নেব, আরটা আছে একটু হার্ড মনে হচ্ছে। ঠিক আছে, এইভাবে তুমি আগে মোটামুটি একটা আইডেন্টিফাই করে নাও।
ঠিক আছে, তারপর কি হচ্ছে ডিসাইড ইন্টারনাল চয়েস মেন্টাল, এই যে বললাম ইন্টারনাল চয়েস কোনটা তুমি আনসার করবে সেটা আগে থেকে তুমি চুজ করে নাও, পরে যাতে আমাদের সময় নষ্ট না হয়, কারণ তোমাকে ভাবার জন্য অলরেডি 15 মিনিটস দিয়ে দিয়েছে, ইট ইজ গুড। তারপর কি করছো, স্পট ফ্যামিলি অ্যান্ড নিউমেরিক্যালস। এইবার তুমি যখন কোশ্চেনটা দেখছো একটা নিউমেরিক্যাল, তখন এটা দেখে তুমি যে অঙ্কগুলো করেছো কোনটার সাথে তুমি রিলেট করতে পারছো সেটা একটু ভেবে নেবে, যে আমি ওই অঙ্কটার সাথে রিলেট করতে পারছি, ও তাহলে ওটা তো এইভাবে আনসার করেছিলাম, তাহলে এটাও এইভাবেই আনসার করতে পারবো। ঠিক আছে, এই 15 মিনিট সময়ের মধ্যে কিন্তু এগুলো করে নেওয়ার চেষ্টা করো, তাহলে আমার সময়টা বেঁচে যাবে। ফাইন। দেন ডু নট ক্যালকুলেট ডিউরিং রিডিং টাইম। রিডিং টাইমের সময় তুমি অঙ্ক করতে বসে যেও না, কিন্তু খেয়াল রাখবে এটা কিন্তু একদমই না। রিডিং টাইমের সময় তুমি কিন্তু পড়বে, কিভাবে আনসার করবে সেটা ভাববে, কিন্তু আনসার করতে যেও না, ক্যালকুলেশন করার সময় দরকার নেই, সময় পাবে। ঠিক আছে, এবার যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন অ্যাটেম্পট অর্ডার। প্রথমে কি কোশ্চেন কিভাবে অ্যাটেম্প করবে, আমাদের কোশ্চেন মধ্যে ইয়েস প্রথমে এমসিকিউ থাকে, তারপর ভিএসএ থাকে, তারপর শর্ট আনসার টাইপ 3 মার্কসের থাকে, দেন লং আনসার টাইপ 5 মার্কসের থাকে, তারপর কেস বেস কোশ্চেন থাকে। ঠিক আছে, এবার এটা ম্যান্ডেটরি না যে তুমি এমসিকিউ থেকে শুরু করে সিরিয়াল ওয়াইজ মেনটেন করে তুমি আনসার করবে। ঠিক আছে, তুমি যদি সব পারো, টাইমে হয়ে যাবে, তাহলে করতে পারবে। তো এখানে ইচ্ছা, এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করছে। এবার এইভাবে ফর এক্সাম্পল অনেকে বলে কি, অনেকে ভাবছে যে আমি যদি প্রথমে এমসিকিউ আনসার করতে চাই, 20 এমসিকিউস আর দেয়ার না, এবার তুমি যদি প্রথমে যদি তুমি এমসিকিউ আনসার করতে যাও, তো অনেকে ভাবে যে না আমি এমসিকিউ প্রথমে আনসার করতে গেলে আমি সময় অনেকটা লেগে যায়, কারণ প্রথম তো আস্তে আস্তে করছি এমসিকিউ, আর এমসিকিউ তো শুধু আমার অপশনটা লিখবে, অপশনের সাথে আনসারটা লিখে দিলে আমার হচ্ছে, স্টেপ দেখানোর আমার দরকার পড়ে না। তো অনেকে কি বলে যে আমি প্রথমে যদি এমসিকিউ আনসার করতে যাই আমার সময় অনেক বেশি লেগে যায়, কারণ স্লো হয়ে যায়, অনেকে এটা ভাবে। তো তখন ওরা কি করে, ওরা প্রথমে এমসিকিউ আনসার করে না, কোনো অসুবিধা নেই, তুমি যে কোনো গ্রুপ তুমি আলাদা আনসার করতে পারো, কিন্তু খেয়াল রাখবে প্রত্যেকটা সেকশন যাতে তুমি আলাদা করে আনসার করো, তাহলে কি এটা একটা এক্সামিনারের যে একটা ভালো ইমপ্রেশন যায়, কারণ তোমার যখন কোশ্চেন পেপার চেক করা হয় না, তখন আমাদের সেকশন ওয়াইজ আলাদাভাবে এক্সামিনার মার্ক দিতে হয়। ফার্স্ট পেজে দেখবে, ফার্স্ট পেজে আশা করি দেখিয়েছি, বাকি ভিডিওটা আমি আর দেখাচ্ছি না, যে আনসার স্ক্রিপ্টের ফার্স্ট পেজে সুন্দর করে প্রত্যেকটা কোশ্চেনের সাথে প্রত্যেকটা সেকশনের সাথে আনসার দেওয়া থাকে। তো সেজন্য খেয়াল রাখবে যাতে সেকশন ওয়াইজ আনসারগুলো তুমি সেকশন ওয়াইজ রাখতে পারো, কিন্তু সেকশন কোন সেকশন আগে কোন সেকশন পরে সেটা ম্যাটার করছে না। এবার অনেকে আবার কি করে, অনেকে বলে না আমি যদি এমসিকিউ লাস্টে আনসার করি, আমি সবগুলো আনসার করতে গিয়ে লাস্টে এমসিকিউ আনসার করারই টাইম পাই না, তখন কি করব, আমার 20 এমসিকিউ মিস হয়ে যাওয়ার চান্স, তখন তাড়াহুড়োর মধ্যে আমাদের ভুল হয়ে যায়। তো সেজন্য এটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি আগে এমসিকিউ আনসার করবে নাকি এমসিকিউ সবাই লাস্টে আনসার করবে। ঠিক আছে, তো এটা তো ডিপেন্ড করে তুমি কিভাবে ম্যানেজ করতে পারছো। তো সেজন্যই আমি বলছি যে মক টেস্ট দাও, এখন আর সময় তো বেশি একটা নাই, তা আমি বলবো প্রত্যেকটা উইকে 2টো করে তুমি ম্যাথসে মক টেস্ট দিয়ে দাও, কারণ এখন তো শুধু সারাদিনই বাড়িতে। ঠিক আছে, যাতে করে তোমার টাইম ম্যানেজমেন্টটা হয়ে যাচ্ছে, ওভারঅল রিভিশন হয়ে যাচ্ছে, বাস তুমি কোনটা আগে আনসার করে দেখছো, দরকার হলে দুটো, একটা আগে আনসার করো এমসিকিউ, দেখো কেমন টাইম লাগছে, আর এমসিকিউ পরে আনসার করো, দেখো কেমন টাইম লাগছে। ঠিক আছে, তারপর তোমার মতো করে সেট করে নাও, তারপর পরে 3 মার্কসের কোশ্চেন 4 মার্কসের কোশ্চেন আনসার করতে থাকো। এবার আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবে, ডিউরিং আনসার করার সময় ধরো কোনো একটা কোশ্চেনে তুমি আটকে গেলো, ঠিক আছে, কেন পারছি না, এটা তো ভাবছো যে এটা আমি পারছি না কেন, এটা তো আমি রিলেট করছি বাড়িতে অঙ্কটা করেছিলাম, তো এখন হচ্ছে না কেন। তো সেজন্য কখনোই সময় খুব বেশি নষ্ট করবে না, যেটার মধ্যে আমার 3 মিনিটস লাগার কথা সেখানে তুমি 10 মিনিট লাগাবে না, কিন্তু এটা খুব ডেঞ্জারাস জিনিস আমাদের ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। আমি যেটা ফেস করেছি, মানে আমি একটা কোশ্চেন আনসার করতে গিয়েছি, আমি পারি অঙ্কটা, কিন্তু এক্সামে কোনো কারণে হয়তো ওই সময় হয়তো আমি খুব তাড়াহুড়ে আছি, একটু টেনশনে আছি, হয়তো বা আনসারটা মিলছে না, এবার আমি এটা নিয়ে বসেই আছি, এভাবে কিন্তু কখনো করবে না। ঠিক আছে, এখন হচ্ছে না, আপাতত স্টপ, বাকিগুলো কমপ্লিট করে নি, কারণ একটার জন্য বাকিগুলোতে হ্যাম্পার হলে কিন্তু আমাদের এক্সাম খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো হয়তো বা কোনো কারণ হচ্ছে না, তো কোনো অসুবিধা নেই, বাকিগুলো তুমি আনসার করো, আনসার করার পরে তারপর লাস্টে এটা আবার এটার জন্য ভাবো, সেজন্য কি টাইমের আগে তুমি শেষ করে নেবে। ঠিক আছে, তো একটা যখন আনসার করতে যখন সময় বেশি নেওয়া যাবেই না, কারণ আমাদের সময় ফিক্সড, বোঝা গেল? তো আমার অবশ্যই কনফিডেন্স রাখতে হবে যে এখন পারছি না, পরে হয়তো পারবো। ঠিক আছে, দেন যেটা হচ্ছে কি অ্যাভয়েড করতে হবে, ইয়েস কি অ্যাভয়েড করতে হবে, কোন জিনিসগুলো এক্সামে কখনোই করবে না, সেটা হচ্ছে কি, দেখো প্রথম হচ্ছে আমাদের র্যান্ডম শর্টকাটস উইদাউট এক্সপ্লেনেশন। ডিরেক্টলি তুমি কখনো স্টেপ জাম দিয়ে শর্টকাটে আনসার লিখতে যাবে না। ঠিক আছে, কারণ যে বাকি যে ভিএসএ এসএ দেন লং আনসার টাইপ কোশ্চেনে কখনোই ডিরেক্টলি লাফ দিয়ে তুমি আনসারে যাবে না, শর্টকাট অ্যাপ্লাই করবে না।
ঠিক আছে, শর্টকাট ইজ নট দ্য কারেক্ট ওয়ে, তখন দেখবে নাম্বার পাচ্ছ না। তখন প্রপার স্টেপ বাই স্টেপ দেবে। জাম্পিং ডাইরেক্টলি টু আনসার, জাম্প করা যাবে না। বললাম যে স্টেপ জাম্প দিয়ে আনসার কখনো করবে না, কারণ প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা করে মার্কস ডিস্ট্রিবিউট করা থাকে এক্সামিনারদের কাছে, ঠিক আছে, ওইভাবেই মার্কস দিতে হয়। স্টেপ না থাকে নাই মানে মাঝখানের মার্কসটা নাই, ঠিক আছে। দেন ওভার রাইটিং, মেসি কারেকশন, ওভাররাইট কখনো করবে না, মেসি কারেকশন করবে না, এইসব হিজিবিজি করে রাখবে না। আমি ধর একটা আনসার লিখছি 250 মিটার, এটার উপর ওভাররাইট করে তুমি 260 এইভাবে লিখতে যাবে না, 269 এইভাবে লিখতে যাবে না। তখন আমাদের কি হচ্ছে, অনেক মেসি হয়ে যাচ্ছে না, দেখতে কেমন জানি লাগছে, অনেক সময় এক্সামে ভালো করে আনসারটা খুঁজে পায় না, বিরক্তি হয়ে যায়, কারণ অনেকগুলো পেপার ওরা চেক করে। তো সেই জন্য কি করবে, সুন্দর করে এটা কেটে দেবে, ঠিক আছে। কাটবে কিভাবে, এইভাবে গোবর বানিয়ে দেবে, এইভাবে করে একদম করবে না, এইভাবে কাটা, এইভাবে একদম কাটবে না, জাস্ট একটা লাইন দিয়ে বা দুটো লাইন দিয়ে এইভাবে কেটে দেবে, শেষ। এটা বোঝা যাচ্ছে তুমি কেটে দিয়েছো। তারপর ক্লিয়ারলি লেখো। অনেকে আবার কি করে দেখো, 259 লিখেছি, এবার এটাকে কেটে এইভাবে কেটে দিয়েছে, কেটে নিয়েছে 229। এইভাবে কখনো একটা নাম্বার যখন তুমি লিখবে, নাম্বারের মাঝখানে কেটে কখনোই লিখবে না, বাচ্চাদের মতো এসব করবেই না। সুন্দর করে কেটে দিয়েছো, আলাদা করে 259 লিখে দাও, দরকার পুরো লাইনটা একবার কেটে দাও, ঠিক আছে। এন্ড মিক্সিং রাফ ওয়ার্ক উইথ ফাইনাল সলিউশন, ফাইনাল সলিউশনের সাথে রাফ ওয়ার্ক গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। তোমাদের আনসার শিটে তুমি দরকার হলে কি হচ্ছে, ম্যাথমেটিক্স এর আনসার শিটে রাইট সাইডে তোমাদের রাফের জন্য জায়গা দেওয়া থাকবে, না হলে তুমি একটা স্কেল দিয়ে সুন্দর করে দাগ দিয়ে রাইট সাইডে রাফের জন্য জায়গা করে নাও, আলাদা পেজে যাবে না। তারপর করে আমাদের অনেকে কি আছে, রাফ আমরা আলাদা করে নিই সবগুলো রাফ, এটা কিন্তু করতে যাবে না, তাহলে আমাদের সময় নষ্ট হবে, আবার পেজ উল্টিয়ে লিখতে আমাদের সমস্যা হয়ে যায়। সেজন্য কি করবে, কোশ্চেনটাতে এখানে আনসারটা লিখছো, রাইট সাইডে তুমি রাফটা করে নেবে। এখানে তুমি ধরো করলে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা তুমি লিখে দিলে, বা 23 ইন্টু 51 তুমি লিখে দিলে, রাফে তুমি ক্যালকুলেশনটা করলে, ঠিক আছে। এটা পেপারে রাইট সাইডে তুমি করে নেবে, ঠিক আছে। আর মাঝখান দিয়ে করবে না, এদিক ওদিক দিয়ে করবে না, তাহলে খুব বিশ্রী হয়ে যায়, এটা খুব একটা ব্যাড ইমপ্রেশন জেগে যায়, ঠিক আছে। স্টেপ কখনো স্কিপ করবে না, সেটা বলে দিয়েছি, ক্লিয়ার। এবার যেটা আসছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ কিওয়ার্ডস। অবশ্যই যে আমাদের প্রুফগুলো লিখি, আমি অনেক সময় দেখেছি, দেখো গিভেন, জিওমেট্রি প্রুফ করার সময় কিছু কিছু গিভেন কন্ডিশন আছে না, এগুলো অবশ্যই তুমি লিখে দেবে। এটা এনসিইআরটি ল্যাঙ্গুয়েজের মতো, তুমি এনসিইআরটি ল্যাঙ্গুয়েজ তুমি বলতে পারো এটাকে, ঠিক আছে। যেমন ইট ইজ গিভেন দ্যাট ইন ট্রায়াঙ্গেল এ বি এন্ড এ সি আর দ্য মিডিয়ানস, বা এগুলো আছে, ঠিক আছে। এবার আমার কি ফাইন্ড আউট করতে হবে, তারপর ফর্মুলা কোনগুলো ইউজ করছে, আমাদের অনেক সময় ব্র্যাকেটের রাইটে ফর্মুলাগুলো অবশ্যই দেখবে, কোন কারণে কি হচ্ছে। তারপর এই যে লাস্টে যে প্রুফ হয়ে গেছে হ্যান্স প্রুফড, এগুলো কিন্তু অবশ্যই ম্যাটার করে। এবার কি হচ্ছে, আরেকটা জিনিস যেটা কখনো দেখা কোশ্চেন পেপারে লেখা আছে তো অনেকগুলো কন্ডিশন, তো এগুলো তুমি, আমি বলবো কি গিভেন কি আছে এটা সুন্দর করে পেপারের মধ্যে তোমার আনসার স্ক্রিপ্টে সুন্দর করে আবার লিখে নেবে, কি কন্ডিশন গুলো আছে। এগুলোর মধ্যে অনেক সময় স্টেপ মার্ক দেওয়া থাকে, ঠিক আছে। সেজন্য গিভেন কন্ডিশন গুলো লিখবে। আর যদি তুমি আনসার শিটে এগুলো ভালো করে লিখতে পারো, তাহলে দেখবে তুমি অলরেডি পেপার থেকে বুঝে নিতে পারছো তুমি কি আছে, কি করতে হবে। তখন তোমার আনসার করা অনেক সময় আনসারগুলো অটোমেটিকলি মাইন্ডে চলে আসে, ঠিক আছে। আর এবার ফাইনাল আনসারকে তুমি কি করবে, ফাইনাল আনসারকে সুন্দর করে আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে। বা কি রেজাল্ট গুলো যেগুলো আসছে, ইকুয়েশন আছে, ইকুয়েশন দিয়ে দাও, বা এটাকে বক্স করে নাও। ধরো ফাইনাল রেজাল্ট আসছে, আনসার আসছে 23 মিটার, 23 মিটার দিয়ে তুমি সুন্দর করে এটাকে বক্স করে দাও, দেখতে সুন্দর লাগছে, এক্সামিনারও খুশি হয়ে গেল, তুমিও দেখতে পাচ্ছ আনসারটা কত এসেছে, ঠিক আছে। তো এবার অনেক রকমের স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে। নিউমেরিক্যালসে কি করছো, স্টেপ বাই স্টেপ মেথড আমার করতে হবে। এই যে বললাম একটু আগে যে তুমি যখন লিনিয়ার ইকুয়েশন, ধরো একটা এক্সাম্পল হচ্ছে লিনিয়ার ইকুয়েশন ফর্ম করবে, তো তখন কি করবে, গিভেন কন্ডিশন গুলো লিখে নিচ্ছ, কি ফাইন্ড করতে হচ্ছে লিখে নিচ্ছ, ফর্মুলা গুলো, সাবস্টিটিউশন, দেন ফাইনাল আনসার গুলো এই যে বললাম বক্স এবং আন্ডারলাইন তুমি লিখে নিচ্ছ, ঠিক আছে। তো তখন আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, ধরো তুমি কোন একটা কোশ্চেন আনসার লিখছো কিন্তু লাস্টে আনসার মিলছে না, তখন কি করবে, পুরোটা অনেকগুলো লিখেছো, ধরো এখানে লিখেছো, এখানে লিখেছো, এখানে লিখেছো, এখানে লিখেছো, এরপরে কি ভুল হচ্ছে, তবে আনসার তুমি পাচ্ছ না, হয়তো বা কোথায় ভুল করেছো, তোমার আর সময় নয় দেখার, তুমি খুঁজে পাচ্ছ না, তুমি এটাকে এভাবে কেটে ফেলে দিয়ে চলে আসবে, এসব করবে না, ঠিক যতটুক লিখে রেখেছো ততটুক থাক, ঠিক আছে। ভুল হলে এক্সামিনার আছে, এক্সামিনারকে ক্রস দিয়ে দেবে তুমি যে ভুল করেছো, তোমার দরকার নেই কাটা, যেভাবে সেভাবে থাক। কারণ বাই চান্স ধরো তোমার এই যে একটা দুইটা তিনটে স্টেপ তোমার কারেক্ট আছে, তো কারেক্ট হয়েছে, তখন সেই তিনটে স্টেপের জন্য স্টেপ মার্কস থাকে, প্রত্যেকটা স্টেপের জন্য স্টেপ মার্কস থাকে। তখন তুমি যদি এগুলো রেখে দাও, তাহলে এতটুকু যদি তোমার কারেক্ট হয়ে থাকে, এতটুকুর জন্য তুমি মার্কস পেয়ে যাবে,
ঠিক আছে? তো সেজন্য যতটুকু লিখেছো ততটুকু তুমি রেখে দাও। আনসার রং হলেও কারণ কি আছে, স্টেপ ফেস মার্কস। ক্লিয়ার? এবার প্রুফ বেস কোশ্চেন গুলো আছে, যে থিওরেম গুলো কিভাবে লিখতে হবে। থিওরেম গুলো অলরেডি আমি লেখাটা বলে দিয়েছিলাম যে অনেক সময় আসছে না, তো তখন তুমি কি করছো, গিভেন লিখবে, কি কি গিভেন কন্ডিশন আছে, তারপর কি প্রুফ করতে হবে, আমাদের আনসার কি চাইছে সেটাও তুমি লিখবে। তারপর যদি কোনো কনস্ট্রাকশন লাগে, যেমন এই যে এখানে তোমাকে যদি প্রুফ করতে বলে দুটো ট্রায়াঙ্গেল, তাহলে যদি বলে যে এই দুটো লাইন ইকুয়াল বলো, বলছি ফ্রম এনি এক্সটার্নাল পয়েন্টস টু ট্যানজেন্টস আর ইকুয়াল, যখন এটা প্রুফ করতে বলে, তুমি এখানে গিভেন কি আছে, এ পি এন্ড পি বি আর টু ট্যানজেন্টস অন দা সার্কেল সেন্টারেড টু প্রুফ, তারপর এখানে গিভেন লিখলে কন্ডিশন, দেন টু প্রুফ লিখতে হবে, টু প্রুফ পি এ ইজ ইকুয়াল টু পি বি, ধরো লিখে দিলে, বাস জাস্ট আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এবার যেটার জন্য তো আমার একটা কনস্ট্রাকশন লাগবে না, তো কনস্ট্রাকশনটা কি, জয়েন ওপি, আমি কনস্ট্রাকশনটা লিখে দেব, জয়েন, যদি দরকার পড়ে, সবসময় তো আমার দরকার পড়ে না, তখন তুমি লিখে দিচ্ছ জয়েন ওপি। ঠিক আছে, জয়েন ওপি, এই যে। তারপর প্রুফ, এবার লজিক্যাল যে বাকিগুলো স্টেপগুলো আছে, প্রুফটা তুমি লিখে দিলে, বুঝা গেল? তো স্টেটমেন্ট গুলো, আবার কোন স্টেটমেন্ট গুলো ইউজ হচ্ছে এটা কখনো স্কিপ করবে না, যে ফর্মুলা গুলো ইউজ করছে এটা সবসময় লিখে দেবে, আর কারেক্ট সিম্বল তুমি লিখবে, আর যে প্রুফ করার ক্ষেত্রে যে স্টেপ গুলো লিখছো কেন, রিজন গুলো, এগুলো অবশ্যই লিখবে, এগুলোর জন্য কিন্তু স্টেপ মার্ক থাকে। শুধুমাত্র ধুম করে একটা আনসার লিখে দিলেই তো হলো না, কেন আসছে সেটা তোমার মেনশন করতে হবে, এগুলো কিন্তু অনেক ম্যাটার করে এক্সামে। এই যে ছোট ছোট জিনিসগুলোর জন্য কিন্তু তুমি মার্কস কাটা যায়, হাফ মার্কস কাটা যায়, 1 মার্কস কাটা যায়, কিন্তু আমি যখন এগুলো পারি তাহলে কেন এখানে মার্কস কাটা যাবে না, সবগুলো স্টেপ তুমি লিখে নেবে। ঠিক আছে, এবার ডায়াগ্রামস আর গ্রাফ যখন ড্র করবে, ডায়াগ্রাম গ্রাফ ড্র করতে সবসময় পেন্সিলে ড্র করবে, এটা কনস্ট্রাকশন দিতে হোক বা নিজের থেকে ড্র করছো হোক বা কোশ্চেনে থাক, যে কোনো ডায়াগ্রাম ড্র করবে মানে অবশ্যই শুধুমাত্র পেন্সিল ইউজ করবে। আর যে লেভেলগুলো করবে, লেভেলগুলো খুব ক্লিয়ারলি করবে, ধরো এখানে সেন্টার দিয়েছো এ বি, তারপর এটা ধরো পয়েন্ট অফ ইন্টারসেকশন এম, ঠিক আছে, এই যে ক্লিয়ার, একদম নিট এন্ড ক্লিয়ার লেভেলিং করবে, লেভেলিং এ যাতে কোনো হিজিবিজি না হয়। ঠিক আছে, স্কেল গুলো প্রপার ইউজ করবে, যাতে আনসারটাকে লিখছি মোটামুটি, যাতে একটা তোমাকে বলছে পারপেন্ডিকুলার ড্র করতে, তুমি কি এইভাবে লিখে দিলে এটাকে 90 ডিগ্রি দেখাবে, কিছু কেমন লাগছে না, মোটামুটি যাতে বোঝা যায় লেভেলিংটা বা স্কেলটা। আর গ্রাফের ক্ষেত্রে বেসিক্যালি, গ্রাফের ক্ষেত্রে স্কেলটা খুব ম্যাটার করে, নাহলে কিন্তু আনসারই প্রপারলি আসবে না। ঠিক আছে, কারণ রং লেভেল করছো, আর এখানেও তুমি যদি লং লেভেল আপ করে নাও, ধরো এখানে তুমি এম লিখছো না, এটা তুমি লিখে দেবে এন, কিন্তু আনসার লিখছো তুমি এম, তখন কি হচ্ছে, রং লেভেল আপের জন্য কিন্তু মার্কস তখন কাটা যাবে। ঠিক আছে, আর শেডিং করবে না যতক্ষণ আমার আনসারে শেডিং এর কিছু চাইছে, তো এই জিনিসগুলো খেয়াল রাখবে। ঠিক আছে, এবার যখন তুমি প্রেজেন্টেশন করতে যাচ্ছ, আনসার লিখছো, প্রেজেন্টেশন কিভাবে করছে এক্সামিনারের কাছে, কারণ এক্সামিনার তো তোমারটা চেক করছে, সেটা খুবই ম্যাটার করছে। তো যেমন কি আছে এখানে, প্রেজেন্টেশন গাইডেন্সে নিট রিডেবল হ্যান্ডরাইটিং আমার হতে হবে। সবার হ্যান্ডরাইটিং কিন্তু খুব খুব সুন্দর হয়ে যায় না, কিন্তু সবার হ্যান্ডরাইটিং পরিষ্কার হয়, পরিষ্কার করতে হবে যাতে করে অ্যাটলিস্ট বোঝা যায়। সবাই কিন্তু কার্সিভ হ্যান্ডরাইটিং লাগবে না, সবাই খুব সুন্দর টানা টানা গোল গোল হ্যান্ডরাইটিং হবে এমন কোনো ম্যাটার না, কিন্তু নিট অ্যান্ড ক্লিন হ্যান্ডরাইটিং তো আমরা করতেই পারি না। হ্যান্ডরাইটিং সবসময় নিট অ্যান্ড ক্লিন লাগবে, এই যে বললাম কেটে গোবর বানিয়ে দেবে না, কাটলে জাস্ট একটা লাইন দিয়ে কেটে দেবে। ঠিক আছে, যাতে একটি সুন্দর করে পড়া যায়। ক্লিয়ার? দেন ইউজ অনলি ব্লু অর ব্ল্যাক পেন, কোনো রেড পেন, গ্রিন পেন, কালার পেন কখনো ইউজ করবে না, এটা দিয়ে তুমি নাম্বার বেশি পেয়ে যাবে না। ঠিক আছে, আমি সুন্দর করে ডিজাইন করে নিলাম, ডেকোরেশন করে নিলাম কোশ্চেন পেপারে, এক্সামিনে খুব খুশি হয়ে না, কোনো দরকার নেই। শুধুমাত্র ব্লু অ্যান্ড ব্ল্যাক পেন ইউজ করবে, আমি বলবো ব্লু পেনই সবসময় ইউজ করবে, মাচ বেটার। আর দরকার হলে খুব বেশিতে কি করবে, যখন একটা হেডিং লিখছো, হেডিং এর আন্ডারলাইন করে দিবে ব্ল্যাক পেন দিয়ে, বাস, মোর দেন এনাফ। জাস্ট নিট অ্যান্ড ক্লিন হ্যান্ডরাইটিং আমার চাই, নো ডেকোরেটিভ হেডিংস। তো হেডিংস এত ডেকোরেশন আমার দরকার নেই, জাস্ট লিখবো হেডিংটা, একটা আন্ডারলাইন করে দিচ্ছি, শেষ। ঠিক আছে, কাটিং, ওভার রাইটিং, স্ক্রিবলিং করবে না, হিজিবিজি করে লিখে নেবে না, স্পেসিং ঠিক মতো রাখবে, ইউনিফর্ম, যে দুটো লাইনের মধ্যে যে স্পেসিং, ওয়ার্ড টু ওয়ার্ড যে স্পেসিং, এটা যে খুব যাতে মেনটেন করে রাখতে পারো, তাহলে দেখবে আনসারগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, এক্সামিনার অটোমেটিক্যালি ইমপ্রেসড হয়ে যাবে। ঠিক আছে, মেনটেন ইউনিফর্ম স্পেসিং।
তো এটা হচ্ছে আমাদের আনসার শিট দেখতে হলো। আর রাইট সাইডে তুমি সবসময় রাইট সাইডে রাফটা করে নেবে, ঠিক আছে, যাতে করে তোমার এক্সামিনার কোশ্চেনের সাথে সাথে রাফগুলোও চেক করে নিতে পারে। অনেক সময় বাই চান্স দেখবে, অনেক সময় এমনও হয় যে তোমার রাফে ধরো কারেক্ট করেছো, আনসারে কোনো কারণে ভুল করেছো, তোমার এক্সামিনার অনেক সময় যদি নিট এন্ড ক্লিন হ্যান্ডরাইটিং থাকে, তোমার রাফ দেখো আরে বাচ্চাটা তো ঠিক করেছে, কোনো কারণে ভুল আনসার করে নিয়েছে, মার্কস অনেক সময় ওরা কনসিডার করে নেয়। ঠিক আছে, এবার কি বলেছি, আনসার বিফোর 15 মিনিটস বিফোর তোমার আনসার পেপার কমপ্লিট করে নেবে। আর এবার এই যে 15 মিনিটস তখন কি করবে, তখন আবার পুরোটা কোশ্চেন পেপার আবার রিভিজিট করবে, আবার চেক করবে, ক্যালকুলেশন গুলো দেখবে যতটুকু পারো কারেক্ট আছে কিনা, সাইন গুলো। অনেক সময় আমরা কিন্তু ম্যাথসে কিন্তু খুব ডেঞ্জারাস সিলি মিস্টেক যেটা হয়, সিলি মিস্টেকসে স্লিপ অফ পেনের জন্য যে ভুলগুলো হয়ে যায়, প্লাস মাইনাসে, মাল্টিপ্লিকেশন, ডিভিশনে, যেগুলো আমরা অনেক সময় স্কিপ করি, আরে মাল্টিপ্লিকেশন ডিভিশন তো বাঁ হাতের খেলে, এগুলো আবার কেন চেক করবো, না এগুলো চেক করবে, কারণ প্লাস মাইনাসে যদি গন্ডগোল হয়ে যায় তাহলে তো কি আমার পুরো কোশ্চেন শেষ, তখন তার নাম্বার পাবে না যতই তুমি আনসার করো। তারপর ইউনিটস গুলো লিখছো কিনা, অনেক সময় আমরা লিখে নিই এরিয়া ইজ 55, মিটার স্কোয়ার লিখিনি, সেন্টিমিটার স্কোয়ার লিখিনি, ওগুলোর জন্য কিন্তু হাফ মার্কস কাটা যায় অনেক সময়। তো সেই আর খেয়াল রাখবে প্রপারলি ইউনিটস গুলো তুমি ইউনিট গুলো লিখছো কিনা, ঠিক আছে, এন্ড এনশিওর অল কোশ্চেনস আর রিটেন। তারপরে এই যে প্রত্যেকটা লাস্টে মিলিয়ে দেখে নেবে আমি সবগুলো কোশ্চেন আনসার করেছি কিনা, যে 1 এর 20 শর্ট কোশ্চেন সবগুলো হয়েছে কিনা, 3 মার্কসের কখনো আগে ধরে স্কিপ করে নিয়েছে এখন পরে আনসার করে ভেবে এমন কোনো স্কিপ রয়ে গেছে কিনা, না প্রত্যেকটা কোশ্চেন যে আমাদের যে 38টা কোশ্চেন থাকে, 38টা কোশ্চেন তুমি ঠিক মতো আনসার করছো কিনা, আনসার করেছো কিনা আবার সুন্দর করে দেখে কপির সাথে মিলিয়ে নেবে। অনেক সময় এবার আমার কি হয়েছিল, আমার বোর্ডস এক্সামে আমি একটা কোশ্চেন স্কিপ করে নিয়েছিলাম, কোনো কারণে হয়তো বা তাড়াহুড়ো ছিল বা অনেক সময় এক্সাম হলের যে সিচুয়েশন, এবার আমি সেই লাস্টে সময় 15 মিনিটস টাইম ছিল দেখে আমি রিচেক করার সময় ধরতে পেরেছি আমি একটা কোশ্চেন আনসার করিনি, তো 5 মার্কস। তো সেই জন্য রিচেক করার সময় কি হয়ে গেছে, আবার সেটা আনসার করে নিতে পেরেছি। ঠিক আছে, সেজন্য আবার রিচেকের জন্য অবশ্যই টাইম লাগবে। এই যে এনসিওর অল কোশ্চেনস আর সব কোশ্চেন অ্যাটেন্ড করেছো কিনা তুমি দেখে নেবে। ঠিক আছে, এবার ভেরিফাই এই যে কোশ্চেন নাম্বারগুলোর সাথে আনসারের সাথে নাম্বারগুলো, কোশ্চেন নাম্বারগুলো ঠিক আছে কিনা মিলিয়ে নিয়ে নেবে, তাহলে বুঝতে পারবে কি হয়েছে কিনা। ঠিক আছে, তারপর লাস্টে অবশ্যই যেহেতু এমসিকিউতে আমার নেগেটিভ মার্কিং নাই, অপশন 4টে আছে, তাহলে কি করবে, যেহেতু আনসার আমরা জানিই না, তাহলে কিছু কি আমরা বলি কি তুক্কা। ঠিক আছে, কিছু আমি র্যান্ডমলি আনসার তুমি তখন করে নেবে, কিছু তো নাই, সময় তো নাই, কিন্তু যদি বাই চান্স আমার লেগে যায় তখন আমি 1 মার্কস ফ্রিতে পেয়ে যাচ্ছি। সেজন্য এমসিকিউ একটা স্কিপ করা চলবে না, যতগুলো লাস্টে বাকি আছে সবগুলো এমসিকিউ তুমি আনসার করে আসবে। ঠিক আছে, হয়তো বা ওইগুলো থেকে একটা কোশ্চেন আনসার কারেক্ট হয়ে যেতে পারে। এবার যে জিনিসগুলো তুমি অবশ্যই করবে না, দ্যাট ইজ সে নো টু ম্যাল প্র্যাকটিস। এক্সাম হলে কিন্তু কোনো গন্ডগোল পাকাবে না, দুষ্টুমি করবে না, ভুলভাল কাজ তুমি করতে যাবে না, তাহলে পুরো এক্সাম তোমার শেষ। যেমন কি ডু নট ক্যারি আনঅথরাইজড ম্যাটেরিয়াল ইনটু দ্য এক্সাম, চিট কখনো নেবে না, ভুলেও না বাবা। একটা এক্সামের জন্য 5টা মার্কসের জন্য তুমি চিট নিয়ে পুরো নিজের জীবন বরবাদ করতে যেও না। অ্যাটলিস্ট তুমি লয়াল থাকো, এক্সামটা নিজের উদ্যমে দাও, যতটুকু প্রিপারেশন নিয়েছো ভালো করে প্রিপারেশন নিয়ে এক্সামটা দাও। ঠিক আছে, আনঅথরাইজড ম্যাটেরিয়াল কখনো এক্সাম হলে নেবে না, কারণ ধরা খেলে তোমার পুরো এক্সাম সবগুলো এক্সাম শেষ। ঠিক আছে, সো ডু নট ডিসকাস কপি ফ্রম আদার্স। ক্লাসে বসে তোমাদের অবশ্যই 3টে কোশ্চেন সেট থাকবে, এবিসি, সেট 1, সেট 2, সেট 3। তো সেই জন্য তারপরে সেম থাকলেও কখনো আরেকজন থেকে কপি করতে যাবে না, হয়তোবা তুমি যেটা আনসার করছো তোমারটাই কারেক্ট, ওটা ভুল হতেই পারে। সেজন্য নিজের মধ্যে কনফিডেন্স রাখো, নিজের পাশের জনের থেকে তুমি ডিপেন্ড হয়ে না। ঠিক আছে, নিজে যেটা আনসার করবে কনফিডেন্টলি আনসার করো, বাকিদের থেকে কপি করবে না, বাকিদের সাথে ক্লাসে ডিসকাসই করবে না, কারণ যদি এক্সামিনার দেখে তোমার কিন্তু এক্সপেল পর্যন্ত করে দিতে পারে। নো ডিসকাশন উইথ ইউর ফ্রেন্ডস অর নেইবার। নট ইউজ মোবাইল ফোনস অর ইলেকট্রনিক ডিভাইস। অবশ্যই তোমাদের কখনো মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, দেন ক্যালকুলেটরস অ্যালাউড না, এগুলো কখনো নিয়ে যাবে না এক্সাম হলে। ঠিক আছে, আবার রিপিট করে দিচ্ছি, তোমাদের অ্যাডমিটটা তো অবশ্যই থাকবে। দেন ডো নট মিসবিহেভ, আর্গিউ উইথ ইনভিজিলেটর স্যার ম্যামদের সাথে কখনো আর্গিউ করতে যাবে না, মিসবিহেভ করতে যাবে না, খারাপ ব্যবহার করতে যাবে না। ঠিক আছে, কারণ ওরা অনেক এক্সপিরিয়েন্স, ওরা তোমার ভালোর জন্যই সবসময় কিছু বলবে, বাকিদের ভালোর জন্য বলবে, তাই তাদের সাথে কখনোই ভুলভাল মিসবিহেভ বা আর্গিউ করতে যাবে না। ঠিক আছে, যা হবে তুমি দরকার হলে পরে তুমি দেখে নেবে। ঠিক আছে, দেন ম্যাল প্র্যাকটিস ক্যান লিড টু ক্যান্সেলেশন অফ পেপার।
এই যে বললাম একটু আগে, তোমাকে এক্সপেল করে দিতে পারে, তোমার পেপার পুরোটাই ক্যান্সেল করে দিতে পারে, শুধু একটু ভুল, একটু ধর একটা কোশ্চেনের জন্য তুমি করে নিলে কি আনঅথরাইজড ম্যাটেরিয়াল, তুমি চিট করে নিলে, তো একটুর জন্য তুমি পুরোটাই ভেস্তে যেতে পারে তোমার এক্সাম। সেজন্য বি কেয়ারফুল, ম্যাল প্র্যাকটিস করবেই না, ঠিক আছে? অ্যান্ড ফাইনাল বোর্ড এক্সাম টিপস আর কি বলবো, আর তো কিছুই নেই। সেটা হচ্ছে কি, সবগুলো কোশ্চেন যে তুমি র্যান্ডমলি যা খুশি তা, তো অনেকে কি বলে কোশ্চেন পেপার ভর্তি করে নিয়ে শুধু কোশ্চেন যা পারে শুধু লিখে পেপার ভর্তি করে নিয়ে, একদম না, সব ভুল করতে যাবে না। সব কোশ্চেনের যে আনসার তুমি যা পারো তা লিখে দিলে কিন্তু এটা খুব বিশ্রী দেখা যায়। এক কোশ্চেন আসছে একরকম, তুমি আনসার পুরোটাই অন্যরকম লিখে দিচ্ছ, এটা খুব খুব বাজে ইমপ্রেশন আসে, এটা কখনোই করতে যাবে না, ঠিক আছে? সেজন্য বলি যে অ্যাকিউরেসি ইজ মোর ইম্পর্টেন্ট দেন লেন্থ। অ্যাকুরেট কতটুকু লিখতে পারছো সেটার উপর ডিপেন্ড করছে তোমার কোশ্চেনের আনসার তুমি কত পাবে। শুধুমাত্র লিখলেই তোমাকে নাম্বার দেবে না, ঠিক আছে? লিখলেই যে শুধু নাম্বার দেবে সেটা কিন্তু না, অ্যাকুরেটলি লিখতে চেষ্টা করবে, যেটা পারো ওইটাই লিখবে, উল্টো পাল্টা না। আর মাথা সবসময় ঠান্ডা রাখবে, কখনোই মাথা গরম করবে না, কখনোই চটে যাবে না। মাথা গরম করেছো মানে ভুল ভাল হতে পারে আমাদের ব্রেইন, ঠিক আছে? সবসময় শান্ত, মাথা সবসময় ঠান্ডা রাখবে। কখনো কোনো একটা কোশ্চেন ধরে আটকে গেলে, খুব মাথা কাজ করছে না, তখন কি করবে, একটু দরকার হলে 10 সেকেন্ড 15 সেকেন্ডের জন্য রেস্ট নাও, চোখ বন্ধ করো, একটা জোর একটা শ্বাস নাও, ব্রেথ ইন ব্রেথ আউট, তারপর দরকার হলে একটু জল খেয়ে নাও, দেন একদম আবার মাথাটা একদম ঠান্ডা করে তারপর আবার আনসার করতে যাও, ঠিক আছে? যেটা পারছো না এটা থাক, পরে আনসার করবো, ক্লিয়ার? তো এইভাবে কাম মাইন্ড বেটার রিকল। তো যখন যখন মাথাটা ঠান্ডা হবে দেখবে তখন আস্তে আস্তে সবগুলো কিছু আবার মনে পড়ে যাচ্ছে, ঠিক আছে? ট্রাস্ট ইউর প্রিপারেশন। তুমি যে প্রিপারেশন নিচ্ছ এত কষ্ট করে, আমাদের যে ক্রিসমাস টু ফুল মার্কস সিরিজ দেখে তুমি এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিওগুলো দেখে তুমি প্র্যাকটিস করেছো, সারা বছর ধরে পড়েছো, এই যে এত বছরের পরিশ্রম, এত দিনের পরিশ্রমগুলো করেছো, সেটার উপরে কিন্তু বিশ্বাস রাখো যে আমি ভালো প্রিপারেশন নিয়েছি, আমি পারবো, এটার উপর ডিপেন্ড করবে। আমি পারবো না, কি করবো রে, এই সেই, এটা ভাববে না কখনো। তুমি যতটুকু নিয়েছো তুমি পারবে, এতটুকু যখন চলে এসেছো বাকিটাও হয়ে যাবে। সেটা নিজেদের মধ্যে সেলফ কনফিডেন্স ইজ মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এক্সামে কনফিডেন্টলি লিখো যে আমি যা লিখছি আমি কারেক্ট লিখছি, বাকিদের দেখে দেখবে না, ঠিক আছে? অ্যান্ড নিটলি, অবশ্যই পরিষ্কার করে লিখবে, ঠিক আছে? বোঝা গেল? আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা অবশ্যই, অ্যাডমিট বের হলে মাত্র অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে প্রথমেই দেখবে তোমার এক্সাম সেন্টার কোথায় আসছে। তো অনেকে হয়তো বা জানো প্রিভিয়াস ইয়ারের দাদা দিদিরা কোথায় পড়ছে এক্সাম সেন্টার, ম্যাক্সিমামটা ওরকম পড়ে। তো কিন্তু যে জিনিসটা খেয়াল রাখবে যে এক্সাম সেন্টার যখন পড়ছে তখন সাথে সাথে খবর নিয়ে নেবে যে এক্সাম সেন্টার কোথায় আছে, কিভাবে যাওয়া যায়, কতটুকু সময় লাগে। তো সেটা তুমি ভালো করে তুমি হোক বা তোমার গার্জিয়ান হোক, সেটা ভালো করে আমি আগে অ্যানালাইসিস করে নেবো কিভাবে যেতে হবে, ট্রান্সপোর্টেশন কি হবে, যাতে করে এক্সাম সেন্টারে উইদিন হাফ অ্যান আওয়ার বিফোর টাইম যাতে তুমি এখানে পৌঁছে যেতে পারো। আর ফার্স্ট ডে তো অবশ্যই আধা ঘন্টা আগে এক্সাম সেন্টারে পৌঁছে যাবে, ঠিক আছে? গিয়ে যাতে এক্সাম সেন্টারে গিয়ে তুমি বসতে পারো, কারণ তোমাদের আর আনসার শেষে কিন্তু আমার প্রথমে আনসার স্ক্রিপ্ট এক্সাম যখন যে মেইন যে টাইম তার আধা ঘন্টা আগে তোমাকে আনসার স্ক্রিপ্ট দিয়ে দেবে, অ্যান্ড 15 মিনিটস বিফোর তোমাকে কোশ্চেন পেপার দিয়ে দেবে রিডিং পড়ার জন্য, সেটা আমরা বলে দিয়েছি। তো এক্সাম সেন্টার অবশ্যই অ্যাডমিট নিয়ে প্রথমে এক্সাম সেন্টারে যাওয়ার যে রাস্তাটাকে সেট করে নেবে, তাড়াতাড়ি কতক্ষণ সময় লাগে কি আসল বিষয় সেটা তো মাস্ট। তুমি এক্সাম সেন্টার হচ্ছে তোমার এখান থেকে আধা ঘন্টা দূরে, 30 মিনিটস, তুমি বাড়ি থেকে বের হয়েছো 15 মিনিটস টাইম নিয়ে, তাহলে তো গিয়ে পৌঁছাতে পারবে না। তখন এই যে তাড়াহুড়ো যে একটা হারাহারি হয়ে যাবে, তখন তুমি ওই সময় কি হবে, তোমার মেন্টাল স্টেট তোমার এবার তুমি আর মাথা ঠান্ডা রাখতে পারছো না। এবার তাড়াহুড়োর মধ্যে কি হচ্ছে, তুমি দেখবে এক্সাম হলে গিয়ে কি জানি করছো, টেনশনে বাকি সবগুলো ভুলে যাচ্ছ। তো এক্সামের সময় এইভাবে কিন্তু এইসব কাজ কখনোই করবে না। টাইমে আগে দরকার হলে পৌঁছে যাবে, টাইমের পরে না। 5 মিনিট আগে গেলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু 5 মিনিট 10 মিনিট পরে গেলে আমার অসুবিধা, ঠিক আছে? তো আশা করি মোটামুটি ভালোই হচ্ছে তোমাদের হয়েছে প্রিপারেশন। ক্রিসমাস টু ফুল মার্কসের যে সিরিজটা আমরা আশা করি আমরা সাকসেস পাবো, আর তখনই সাকসেস পাবো যখন আমরা শুনতে পাবো যে আমাদের এই সিরিজটা তোমাদের উপকারে লেগেছে, ঠিক আছে? আর এখানে তো আমরা বলে দিলাম স্ট্র্যাটেজি। সো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আর কি বলবো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ফিডব্যাক চাই আর তোমাদের সাপোর্ট, ঠিক আছে? কেমন লাগছে অবশ্যই জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর
ফটাফট যদি ডাউট থাকে, আর তো একদম সময় নেই, খুব তাড়াতাড়ি যত ডাউট থাকে আমাদের জিজ্ঞেস করে নাও, মেইলে জিজ্ঞেস করে নিতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নাও, ফোন করে জিজ্ঞেস না, আর যদি আমাদের সেন্টারে এসে আমাদের যোগাযোগ করতে পারো, সেটা এখন যদি সময় অনেক কম তোমাদের, তো আমাদের ফোন করে অবশ্যই আমাদের জিজ্ঞেস করো। এক্সাম প্রিপারেশন, শুধু যে আমার যে কি ম্যাথসের জন্য খবর নেবে বা কি, এই যে এখন বলছে এক্সাম স্ট্র্যাটেজি, তা নিয়ে যদি তোমার কোনো যে কোয়ারিজ থাকে, ডাউট থাকে যে আনসার স্ক্রিপ্ট কিভাবে আনসার করতে হবে বুঝতে পারছি না, কোনো অসুবিধা নেই, তুমি নির্দ্বিধায় আমাদের কাছে ফোন করে দাও, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নাও, ঠিক আছে? আমি তোমাদের জন্যই আছি, বলছি জুভেনাইল গুরুকুল অনলি ফর ইউ। ঠিক আছে, তো প্রিপারেশনটা খুব ভালো করে, এক্সাম খুব ভালো হবে আশা করি। অল দ্য ভেরি বেস্ট।